সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো না কেন, তোমাদের সকলের সুস্থতা কামনা করে আরও একটি নতুন দিন শেয়ার করছি তোমাদের সঙ্গে। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে বাসি কাজকর্ম করে বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু কাকিমা ওরা কেউ বাড়িতে নেই, সেই কারণে উঠোনটা ঝাড় দিয়ে সোজা চলে এসেছি ঘরে। আজকে কিন্তু অনেকটা লেটেই ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30টার মতো, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। সকালের থেকে সেরকম কোনো কাজকর্ম ছিল না বলে আমি সকাল থেকে ব্লগটা শ্যুট করিনি বা শুরু করিনি বলতে পারো। তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছি যে আগে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, সেই কারণে সকালে রান্না বান্নাও চাপ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ওই সকালে যা যা কাজ ছিল সেগুলো হচ্ছে অফ ক্যামেরার মধ্যেই করে নিয়েছি। আসলে কি বলতো, সকাল থেকে না মনটা একদমই ভালো নেই আজকে, এই দুদিন ধরে, কালকেও গ্যাস যেহেতু শেষ হয়ে গেছে, তো আমি বুঝেই পাচ্ছিলাম না একা একা কি করব। গ্যাস নেই, হাতে একটা টাকা নেই, তো সেই সমস্ত নিয়ে একটু মন মেজাজ খুবই খারাপ ছিল। এখন পর্যন্ত গ্যাস উঠাতে পারিনি। তো দেখো, সকালবেলা তো মেয়ে ঘুম থেকে উঠেছে, মেয়েকে কলা ছিল ঘরে, কলা দিয়ে বিস্কিট খাইয়ে দিয়েছিলাম। তারপর হঠাৎ করে অনেকটা বেলা কেটে যাওয়ার পর মেয়ে বলছে, মা আমার খুব খিদে পেয়েছে। তো সেই কারণে দেখো, এখন তো ঘরে তো ভাত রান্না করার কোনো ব্যবস্থা নেই। কালকেও প্রায় 2 ঘন্টা দু বেলাই চলে গেছে আমাদের ভাত না খেতে পেয়ে। এই সকালে যে ভাতটা রান্না করেছিলাম কালকে, সেটা তো দুপুরবেলা খেয়েছিলাম, কিন্তু তৃপ্তি হয়নি খেয়ে। রাত্রেবেলা যখন হোটেলে খেয়েছি, খেয়েছি আর কি। মোটামুটি সারাদিন খিদা থাকলে কি আর পরে হঠাৎ করে কি ভাত খাওয়া যায়? তো সারাদিন খিদে ছিল, সেই কারণে মামামও কালকে পেট ভরে খেতে পারেনি হোটেলে। তো সেই কারণে ও সকাল সকাল কিন্তু যে বললামই বিস্কিট খাইয়ে দিয়েছিলাম। আর এখন হঠাৎ করে বলছে, মা আমার খুব খিদে পেয়েছে, তো কিছু আছে খাবার? তাহলে খাবার থাকলে দাও। তাই আর কি ওকে একটু ভাবছি মুড়ি দিয়ে কলা দিয়ে চটকে খাইয়ে দিই, আর আমি সেটাই করছি। এদিকে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর ওর সঙ্গে খেলাও করছিলাম। কারণ কি, ও তো এসব কখনো খায়নি, ও এটাই ফার্স্ট টাইম আর কি ওই কলা দিয়ে মুড়ি দিয়ে চটকে খাচ্ছে, আগে কখনোই খায়নি। সত্যি কথা বলতে পরিস্থিতিটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে না, কোনো কিছুই ভালো লাগছে না। সারাটা দিন কিরকম যেন লাগছে। একেরই তো গ্যাস নেই, ঠিক টাইম মেয়েকে খাওয়াতে পারছি না। আমি এখন ভাবছি মেয়ের কথাটা, কারণ একটা সময় ছিল যখন সারাক্ষণ আমি ওর খাবার নিয়ে ওর পিছু পিছু ছুটতাম, আর ওর সারা বাড়ি দৌড়ে বেড়াতো। আর আজকে দেখো, মেয়েটা খিদের জন্য নিজে এসে বলছে, মা আমার খুব খিদে পেয়েছে, কিছু থাকলে খেতে দাও। এমন খারাপ লাগছিল তখন এই কথাটা শুনে, যে কি বলবো, কিছু বুঝে উঠতে পারছিলাম না সেই সময়টায় কি করব। যাই হোক, কিছু খারাপ লাগলেও কিছু করার নেই। পরিস্থিতি আমাকে এরকম জায়গায় দাঁড় করিয়েছে, এখন আমি কিছুই করতে পারছি না। কি যে হয়েছে আমার সঙ্গে, যে যদি তোমাদের সঙ্গে খুলে আর কি শেয়ার করতে পারতাম সমস্তটা, তাহলে হয়তো মনটা একটু হালকা হতো। যারা আমার বাড়ির আশেপাশের থেকে ব্লগটা দেখে তারা তো জানেই, আর যারা জানো না তাদের সঙ্গেও শেয়ার করব, তবে একটু সময় লাগবে। যাই হোক, ওটা মেয়েকে খাইয়ে দিয়ে তারপর গিয়ে এখন স্নান টান কমপ্লিট করে নিয়েছি, ঘরে কাজকর্ম কমপ্লিট করে দেখো এখন যাব কাকিমারা যেহেতু বাড়িতে নেই, ঠাকুর পুজোও দেওয়ার কেউ নেই। এখন ভাবছি তাহলে আমি যেহেতু বাড়িতে আছি, আমি ঠাকুর পুজোটা দিয়ে নিই। আর আমার মেয়েও না ঠাকুর পুজো দিতে ভীষণ ভালোবাসে। ও ছোটোর থেকে দেখে এসেছে, আমরা যখন ওই বাড়িতে থাকতাম তখন আমি পুজো দিতাম, তখন ওকে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে বসিয়ে রাখতাম, আর ও দেখতো আমি যখন পুজো দিতাম। প্লাস ওর দাদান যখন পুজো করতো তখনও কিন্তু ও গিয়ে ওর দাদানের পাশে বসে থাকতো। সেই কারণে আমার মেয়ে ঠাকুর পুজো দিতে ভীষণ ভালোবাসে, আর ও নিজেই বলছে, মা চলো না আমরা ঠামিতে ঠাকুর ঘরে গিয়ে পুজো দিই। তো দেখো, সেরকমভাবেই চলে এলাম এই যে ঠাকুর ঘরে পুজো দিতে। কালকে তো সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম, আর এখন পুজো দিব। স্নান টান করে এসেছি, তাই আর কি স্নান টান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। দুজনে মিলে মায়ে মেয়ে দুজনে মিলেই পুজো করব। সত্যি কথা বলতে কি জানো তো, এই যে এত বড় বাড়িটার মধ্যে না সারা দিনটা তো কোনো রকমভাবে এই সেই করে চলে যায়, কিন্তু রাত্রেবেলা
রাত্রেবেলাটা না আর কিছুতেই কাটতে চায় না, ভীষণ ভয় লাগে। আর আমি যেহেতু ভীতু, একটু বেশিই ভীতু, যেরকম দেখো আমি কখনোই বিয়ের আগেই বলো কখনো আমি একা একা ঘুমোতে পারতাম না, একা অন্ধকারে বেরোতে পারি না, এই জিনিসগুলো আমার ভীষণ ভয় লাগে। তবে এখন হচ্ছে এখানে তো এত বড় বাড়ি, কারেন্ট আছে, সবই আছে, তারপরও না আমার জন্য একা একা কিরকম ভয় লাগে। যখন আর কি একা একা বাইরে বেরোই তখন মনে হয় আমার পিছনে কেউ একজন আছে, কেউ আমাকে একজন তাড়া করছে, কিরকম একটা অদ্ভুত একটা মাথার মধ্যে উল্টাপাল্টা ভাবনা চিন্তা আসে, যেগুলো নিয়ে আমি ভীষণ ভয় পাই। আর দুদিন ধরে যেহেতু আমি একা আছি, তার মধ্যে ঘরে গ্যাস নেই, বুঝতেই পারছো কিরকম পরিস্থিতিতে আছি আমি। সত্যি কথা বলতে কি জানো তো, মানে এই পরিস্থিতিটা মনে হয় আমার জীবনে প্রথম এসেছে। বাপের বাড়ি থাকাকালে আমি কখনো এই পরিস্থিতিতে পড়িনি, শ্বশুরবাড়ি গিয়েও পড়তে হয়েছে। মানে খাবার ছিল, সবই ছিল, না খেয়েছিলাম না, তবে ওখানে উনুনের ব্যবস্থা ছিল। কিন্তু যেহেতু আমি এখন ভাড়া বাড়িতে থাকি, এখানে উনুনের ব্যবস্থা করারও কোনো সিস্টেম নেই। লোকের বাড়ি, আমি এখন উনুন বানিয়ে রান্না করব, কে কি বলবে, তাই না? আর যদিও বাড়িতে কেউ নেই, রান্না করলেও কেউ দেখতো না, কিন্তু না, এটা তো হয় না। এখন দেখবে না, পরে এসে তো ঠিকই দেখবে। যাই হোক, কিছু করার নেই, কালকের দিনটা তো কোনো রকম চলে গেছে। তবে আজকে সারাটা দিন পড়ে আছে, আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তারপর আর কি, হাতে তো একটাও টাকা ছিল না। আগের দিন যেহেতু 26শে জানুয়ারি ছিল, আর দ্বিতীয়ত ছিল রবিবার, গ্যাস তো এমনিও পাবো না। তাও আর কি ভেবেছিলাম আর কি যে পরে হয়তো হচ্ছে টাকাটা কোনো রকমভাবে ম্যানেজ করে কালকে উঠিয়ে নেব। ঠিক আছে, কোনো রকমভাবে রাতটা তো কাটিয়েছি, কিন্তু এখনও তো যেহেতু সারাটা দিন বাকি আছে, এখন পর্যন্ত আমার হাতে কোনো টাকা পাচ্ছি না। সেই কারণে ভাবলাম যে যাই হোক, তাহলে মাম্মামের যে আপেলটা আছে ওটাই ভাঙি। ওটা আমার একদম ভাঙার একদম ইচ্ছে ছিল না, কিন্তু বলতে পারো বাধ্য হয়ে ভাঙতে হয়েছে। যদি আমি মানে ওইটা না ভাঙতাম না, তাহলে কালকেও আমাদের না খেয়েই থাকতে হতো। যাই হোক, কিছু করার নেই। মামামের আপেলটা ভেঙেছি। মামামের খুব ইচ্ছে ছিল ওই আপেলটা নিয়ে, মানে স্বপ্ন ছিল যে ওই আপেলটা দিয়ে ভেঙে ওটা দিয়ে একটা সাইকেল নেবে, কিন্তু কিছু করার নেই, মামামের আপেলটা আমাকেই ভেঙে দিতে হলো। আমি একদমই চাইনি, বিশ্বাস করো, আমি কখনোই চাইনি যে আমার মেয়ের স্বপ্নগুলো এভাবে ভেঙে যাক। কারণ আমি নিজে বুঝি চোখের সামনে স্বপ্নগুলো, সাজানো স্বপ্নগুলো যদি ভেঙে যায় কতটা কষ্ট হয়। তবে কোনো কিছু না ভেবে, আমি আগে পিছে না ভেবে আমি ভেঙেছিলাম, কারণ মামামের তো প্রচণ্ড খিদে পেয়েছিল, আর হাতে যেহেতু টাকাও নেই, তো ওই আপেলটা ভেঙে যতটুকু টাকা হয়েছে, আর হাতে কিছু 20-30 টাকা কম ছিল, তো সেগুলো দিয়ে গ্যাসটা আর কি কোনো রকমভাবে আনা হয়েছে। তো চলো এখন হচ্ছে পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে নিয়ে ঘরে যাব, গ্যাস আনাবো। আর তার সঙ্গে আরও ঘরে অনেক কাজকর্ম আছে, সেগুলো তো আর শেয়ার করা হয়নি। আরও অনেক কাজ করেছিলাম অফ ক্যামেরার মধ্যে, সেগুলো তোমাদের সঙ্গে আর তুলে ধরতে পারলাম না। যাই হোক, এদিকে দেখো ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে নিয়ে এখন চলে এসেছি এইখানে ফুল উঠাতে। কারণ এখানে হচ্ছে কাকু একটা ছোট্ট বাগান করেছে, যেটাতে হলো বাজার থেকে ফুলের চারা এনে লাগিয়েছে। তো ভাবলাম যেহেতু ফুল আনা নেই, তো ওইখান থেকে ফুল তুলে পুজো দিই। তো সেই কারণে আমি এখানে ফুল তুলতে এসেছি। আর তার সঙ্গে ওই দেখো আমার পাকা বুড়িটাও আছে আমার সঙ্গে। ও যে এত দুষ্টু, সে কি বলবো। এই যে আমি এখন বয়স দিচ্ছি, তার মাঝেও তোমরা হয়তো তার বয়স পাবে, কারণ ও আমার সঙ্গে আছে। এত পরিমাণে চঞ্চল ও, যে ওকে একা রাখা কিছুতেই চায় না। যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে ওই দিক থেকে বেরোচ্ছিলাম, যেহেতু এখানে হচ্ছে ওই পোকামাকড় আছে। তো আমি ওকে বললাম, মাম্মাম তুমি আগে যাও, আমি পিছু পিছু আসি। ও কিছুতেই বেরোবে না, যে আমি বেরিয়ে আসলাম অমনি ও বেরিয়ে আসলো। আর তার মাঝে একটা গাছের মধ্যে আমার একটু নাইটিটা আটকে ছিল, ওটাও কিন্তু ও সুন্দরভাবে যত্ন সহকারে ছাড়িয়ে দিয়েছে। সত্যি, মানে মেয়েরা বোঝে মায়ের কষ্ট, বাবার কষ্ট মেয়েরাই একমাত্র বোঝে। তো যাই হোক, আমার মামাম কিন্তু প্রচণ্ড কেয়ারিং আমাকে নিয়ে। আমি যদি একটু ব্যথা পাই, তাহলে ও দেখবে কোথা থেকে কী এনে দেওয়া যায়, কী করলে কোনটা ভালো হবে, ও বোঝে। আমাকে যে আর কি অবহেলা করে, তার সঙ্গে আমার মামাম সহজে কথা বলতে চায় না, সেটা আমি ফলো করেছি অনেক কয়বার। তবে হ্যাঁ, কখনো মুখ ফুটে বলিনি। তবে এই যে মামামের এই কেয়ারিংগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি ওকে বোঝাই
যে তুমি যে আমাকে এত কেয়ার করো, তোমার তাতে কি? বলে কি তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার মা না, ওর জন্যই। আবার কখনো কখনো যখন ওকে আমি রেগে গিয়ে বকা দিই, তাহলে ও চুপ করে ঘরে গিয়ে বসে বসে কাঁদবে, একদম খুব জোরে কান্না করবে। যতক্ষণ ওকে না আমি সরি বলবো, যতক্ষণ না ওকে মানাবো, ততক্ষণ কিন্তু ও কিছুতেই ওখান থেকে আসবে না। যাই হোক, এখানে হচ্ছে গিয়ে ফুলগুলো নিয়ে চলে এসেছি, আর আসার পর দেখো ফুলগুলো ধুয়ে নিয়ে এখন হচ্ছে প্রসাদটা বেড়ে নিচ্ছি। প্রসাদটা বেড়ে নিয়ে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিব, আর পুজোটা দিয়ে নিয়ে কিন্তু ঘরের কাজগুলো করব। আর ঘরের কাজের মধ্যে গ্যাসটা আনাতে হবে, সেটা বড় কাজ। তো দেখি কিভাবে আনাতে পারি, ভাবছি তো টোটো করে গিয়ে নিয়ে আসবো। তো এখানে দেখো আমি পুজো দিচ্ছিলাম, তার মাঝে মধ্যে মামামও কিন্তু পাকামি করছিল। আর এখানে না কি হয়েছিল বলো তো, আমি তো এখানে মানে ওদের তো 4টা ঠাকুর 4 জায়গায় প্রসাদ দিতে হয়, সেইখানে আমি 5টা থালা বেড়েছিলাম। তো আমি বুঝে উঠতে পারছিলাম না সব জায়গায় দেওয়ার পরও কেন একটা থালা বেশি। তো যাই হোক, এখানে হচ্ছে কি আমি ভুল করে একটা থালা বেশি করে নিয়ে নিয়েছিলাম। তারপর আর ওটার প্রসাদ মাম্মামকে বললাম কি মাম্মাম এখন কি করি বলো তো? বলে কি তাহলে প্রসাদটা আমাকে দিয়ে দাও, আমি খেয়ে নিই। তাই আর কি ওর কথা মতো ওকে দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো এখানে ভালো করে ধূপধুনো দেখিয়ে নিয়ে হচ্ছে পুজো। তারপর দেখো পুজো টুজো করে সোজা ঘরে চলে এসেছি। আর ঘরে আসার পর এটাই তোমাদেরকে জানি না এখানে কি বলছিলাম। তো যাই হোক, এখানে মামামকে আর কি এখন কি খাওয়াবো সেটাই হয়তো তোমাদেরকে বলছিলাম। তারপর আর কি সারাদিন পরে হচ্ছে দুপুরবেলা গিয়ে গ্যাস নিয়ে আসা হয়েছে, গ্যাসও চলে এসেছিলো। তারপর রান্না করেছিলাম বেগুন ভাজি আর ভাত, ওটা দিয়ে দুপুরবেলা আমি আর মামাম খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর গিয়ে সন্ধ্যের সময় যখন রান্না করব, তখন মেয়েকে জিজ্ঞাসা করেছি মামাম তুমি আজকে কি দিয়ে ভাত খাবে? তো আমার মেয়ে তো মাছ মাংস খেতে ভীষণ ভালোবাসে, সেই কারণে ওকে যখন জিজ্ঞাসা করলাম, ও বলছে মা আমি মাংস দিয়ে ভাত খাবো। তাই আর কি মেয়ের কথা মতো সোজা চলে গেছিলাম বাজারে, গিয়ে একটু মাংস নিয়ে এসেছিলাম। আর ও না মাংস খেতে ভীষণ ভালোবাসে, সেই কারণে প্রায় দিনই দেখবে আমাদের বাড়িতে মাংস রান্না হয় শুধু ওর জন্য। তো যাই হোক, এদিকে বাজার থেকে চলে এসেছিলাম। আর সত্যি কথা বলতে কি বলতো, এটা না আজকে আমার খুব আনন্দ লাগছিল। মানে এই কষ্টের পর গিয়ে মামামের মুখে মামামের চাওয়াটা মানে তুলে দিতে পারছি। মামাম যেরকম চেয়েছিল মাংস দিয়ে ভাত খাবে, সেটা এনে দিতে পেরেছি, সেটা দেখে না খুব আনন্দ হচ্ছিল। তো সেটাই আর কি। যাই হোক, এদিকে দেখো মাংস নিয়ে এসেছিলাম। আর মাংস এনে না আমি ভাবছিলাম, আমি যেহেতু বলেছিলাম লেগ পিস দিতে, তো সেটা আর কি দেখছিলাম যে লেগ পিস দিয়েছি কিনা। আর তার সঙ্গে একটু মামামের জন্য সবজিও বাজার করে নিয়ে এসেছি, যেরকম হচ্ছে গাজর, বিনস, তারপর মটরশুঁটি, এগুলো বাজার করে নিয়ে এসেছিলাম। যেহেতু মটরশুঁটিটা খাওয়া হয়নি এই বছর, সেই কারণেই আনা। আর গাজরটা এনেছি, গাজরটার মধ্যে তো মামামের খাওয়া প্রয়োজন, গাজর আর বিনসটা খাওয়া প্রয়োজন। তো এখানে দেখি কি গাজরের মধ্যে না বিনসের মধ্যে একটা বিনস হচ্ছে নষ্ট, সেটা আর কি দেখাচ্ছিলাম তোমাদেরকে। তারপর দেখো এখানে বিনসটা আলাদা করে রেখে তারপর কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছিলাম। এখানে একটু কালার মানে শুকনো লঙ্কা মিশিয়েছি কালার হওয়ার জন্য, কিন্তু ঝাল হয়নি, খেতে কিন্তু ভালোই টেস্টি হয়েছে।